প্রণয় সাতফোড়ন পর্ব ৯। দুপুরের বিরতিতে আবারও মানুষের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে ভার্সিটির মাঠ। সবাই যার যার নিজের কাজে ব্যস্ত। বিশাল এক গাছের ছায়ার নিচে বসার জন্য সাজিয়ে রাখা হয়েছে কয়েকটি বেঞ্চ। বেঞ্চের দুপাশে বসে আছে সানায়া আর হিমা, আর মাঝে বসে আছে মায়া। সানায়া আর হিমা অনর্গল একটার পর একটা কথা বলেই যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে মায়ার সব কিছুই অসহ্য লাগছে। কিন্তু এই মুহূর্তে কিছুই বলতে চাচ্ছে না। নিজের প্রবলেমের শুধু প্রিয় মানুষ দুটোর মুড অফ করার কি দরকার, কিন্তু এদের দুজনের থামার তো নামগন্ধও নেই। ব্রেক টাইম শুরু হতে যেই না ক্যাম্পাসে পা রেখেছে, সাথে সাথে দুই সিনিয়র এসে প্রপোজ করে দিল। সারাদিনের ঘটনার পর এসব আর সহ্য হয়নি, কিন্তু যথাসম্ভব চেষ্টায় সেগুলো ভদ্রতার সাথে রিজেক্ট করে দিয়েছে। সানায়া আর হিমা এখন তাদের আবোল তাবোল গল্প বাদ দিয়ে হানিফ শিকদারকে নিয়ে কথা বলছে। হিমার তেমন কিছু মনে না থাকলেও সানায়া মোটামুটি হানিফকে চেনে। তার সাথে কিছুটা খাতির সানায়ারও ছিল, আর সেই হানিফ আঙ্কেল তাদের প্রিন্সিপাল। এই খুশিতেই যেন আত্মহারা। মায়া ফিরে আসার পর সব কিছুই বলেছে সানায়া তার হিমাকে। চাইলে হয়তো পরেই বলতো, কিন্তু সানায়ার সেটা হতে দেয়নি। ওদের জোর করায় মাও আর হেলা করেনি। তারা গল্প করার মাঝেই তাদের থেকে অনেক দূরে হঠাৎ সানায়া দেখল তাসিয়া আর জেসিয়া আগুন চোখে তাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে পারলে এক্ষুনি কাঁচা যেন গিলে খাবে মায়াকে। এটা দেখে সানায়া ভেংচি কেটে বলল, আজকালকার এসব কুকুরের চেয়ে রাস্তার কুকুরও অনেক ভালো আছে। আর যাই হোক, তারা মানুষকে কাঁচা চিবিয়ে খেতে চায় না। সানায়ার কথা শুনে হিমা আশপাশ দেখতেই যা বোঝার বুঝে গেল। মায়াও বুঝতে পেরেছে সানায়া কথাটা কেন বলল, কিন্তু বরাবরের মতো চুপ করেই রইল। কিন্তু হিমা ছাড়া ছিল না, বরং সে আর সানায়া সমান তালে হাসিতে মেতে উঠল। মায়াও জানে তার বান্ধবী দুটো কেমন। এদিকে তাসিয়া আর জেসিয়া দূর থেকে কোনো কিছু শুনতে পায়নি, কিন্তু ওদের হাসি দেখে দুজনের প্রচণ্ড রাগ হলো। মনে হলো আগুনে ঘি ঢালার মতো। কিছুক্ষণ এভাবে অতিক্রম হওয়ার পর হিমা খেয়াল করল তারা শুধু বকবক করেই যাচ্ছে, কিন্তু মায়া কিছুই বলছে না, বরং মায়ার চেহারা কেমন যেন বিধ্বস্ত লাগছে। চোখগুলো কেমন রক্ত লালের মতো হয়ে আছে। যেহেতু মায়াকে তারা ছোট থেকে জানে, সেহেতু তারা জানে মায়া একমাত্র ঠিকভাবে ঘুমাতে না পারলেও তার এমন অবস্থা হয়। কিন্তু আগে তো এমন কিছু হলে মায়া রাগে ভাঙচুর করত, চিল্লাচিল্লি রাগারাগি করে কেমন পাগলের মতো হয়ে যেত। আর সেই মায়া কিনা এভাবে নিশ্চুপ বসে আছে। তাদের মায়ার যে আজ এত পরিবর্তন, সেটা তো বিশ্বাসই করতে পারছে না। আবার হঠাৎই মনে হলো এমনটা কেন হতে যাবে। কাল রাতে তো মায়ার বাসায় তারাও ছিল। মায়াকে দেখে তো তেমন কিছু মনে হয়নি, যাতে মনে হয় মায়া কোনো সমস্যায় ছিল, যার কারণে সে রাত জেগেছে। তাহলে মায়া কি রাতে ঘুমায়নি? আর বেশি কিছু না ভেবে হিমা মায়াকে বলল, মায়া, তোর কি রাতে ঠিকভাবে ঘুম হয়নি? তোর চোখ মুখ এমন লাগছে কেন? হিমার কথা শুনে মৃদু কম্পনে কম্পিত হয়ে হিমার দিকে ফিরে তাকালো, কিন্তু মায়া কিছু বলল না। এদিকে সানায়াও ব্যাপারটা খেয়াল করলো। এরপর আর কথা না বাড়িয়ে হিমা বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর চিন্তিত ভঙ্গিতে কে যেন ভেবে বলল, সানায়া, তুই একটু মায়াকে দেখে রাখ। আমি ক্যান্টিন থেকে ওর জন্য একটা স্ট্রং ব্ল্যাক কফি আর তোর জন্য আমার জন্য কোল্ড কফি আনছি। হিমা, দাঁড়া, আমিও যাব তোর সাথে। এই মায়াকে বাচ্চা দিন দিন সত্যিই বাচ্চা হয়ে যাচ্ছে। ঘুমানোর সাথে সাথে খাওয়া দাওয়াও 12টা বাজিয়েছে হয়তো। ওর জন্য কিছু খাবারও আনতে। দেখছিস না চেহারার কি হাল? সানায়ার হিমার কথায় মায়া চুপ করে শুধু শুনল, কিন্তু কিছু বলল না। ওরাও আর দেরি না করে ক্যান্টিনের দিকে চলে গেল। মায়া যেখানে বসে আছে এই জায়গাটা বর্তমানে একদম শুনশান।
সবার ভিতরই এখন ক্যান্টিনের আশেপাশে। মায়া এক হাতের তালু কপাল ঠেকিয়ে মাথা নিচু করে চোখ বুজে বসে আছে। সময় যত যাচ্ছে তার মেজাজ তত বিগড়ে যাচ্ছে। এখানে ঘুমানোর কোনো অপশন নেই, আবার এই অবেলাতে তার কোনোদিনও ঘুমও আসবে না। মনে মনে ভাবলো সানায়া আর হিমা কফি নিয়ে আসবে, তাতেই হয়ে যাবে। মায়া চোখ বুজে নিচের দিকে মাথা দিয়ে রাখা অবস্থাতেই বুঝতে পারলো তার সামনে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। প্রথমে ভেবেছিলাম সানায়া এসেছে, হয়তো পরক্ষণেই বুঝতে পারলো ওরা দুজন নয়, তার সামনে অন্য একজন দাঁড়িয়ে আছে আর তার আশপাশ ঘিরে হয়তো আরও কয়েকজন। কিন্তু মায়া মাথা উঁচু করলো না, বরং শুধু চোখটা আলগোছে খুলল। মায়া নিচু থাকায় শুধু কোনো পুরুষ মানুষের জুতা জোড়া দেখতে পেল। বুঝতে পারলো এটা সিক্ত, সাদাব বা তিহান নয়, বরং অন্য কেউ। এরই মাঝে মায়ের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি মায়ার দিকে ঝুঁকে কিছুটা ফিসফিস করে বলল, হ্যালো তেজ মায়া বেবি, কথা শুনতে পারছো আমার? নাকি আমার স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছো? এত মিস করছিলে বুঝি আমায়? তা আমাকে বললেই তো হতো আমি তোমার। এ পর্যন্ত কথা শেষ হতেই সামনে দাঁড়ানো লোকটি সহ আশেপাশের কয়েকটি পুরুষালী কণ্ঠের হাসিতে ছেয়ে গেল চারপাশ। কিন্তু মায়ের কাছে সবকটা হাসি জঘন্য বিশ্রী ঠেকছে। এবার মায়া মাথা তুলে তাকিয়ে দাঁড়ানো লোকটিকে দেখল। গলায় ভার্সিটির আইডি কার্ড ঝুলছে। আইডি কার্ড দূর থেকে খেয়াল করে বুঝলো ছেলেটা তাদের ভার্সিটির আর অনার্স ফাইনাল ইয়ারের। কিন্তু মায়ার মনে হচ্ছে এই ছেলেটাকে সে অন্য কোথায় একবার দেখেছে। হ্যাঁ, তাসিয়া আর জেসিয়ার সাথে কয়েকবার দেখেছে সে। ওদের সাথে মনে হয় ভালোই খাতির আছে। ছেলেটার চুলগুলো স্টাইল করে কাটা, বেশভূষা উন্নত মানের আর পরিষ্কার। গা থেকে কড়া পারফিউমের গন্ধ বারবার নাকে লাগছে। চেহারা একদম ফর্সা না হলেও ত্বক উজ্জ্বল শ্যামলা বর্ণের। অন্য মেয়েদের কাছে ছেলেটাকে বেশ ভালো লাগলেও মায়ার যেন আগাগোড়াই বিশ্রী লাগছে। মায়া ওপর থেকে তাকালেই ছেলেটা বাঁকা হাসি হেসে বলল, চিনতে পেরেছো আমায়? ও তুমি তো আমায় চিনবে কিভাবে? আমি তোমার ভার্সিটির সিনিয়র, কিন্তু তুমি চাইলে আরও কিছু হতে পারি। আবারও তারা অট্ট হাসিতে হেসে উঠল। মায়া বুঝতে পারল এরা কিসের জন্য এসেছে আর কি মিন করতে চাচ্ছে। কিন্তু মায়া যেন এখন একদম শান্ত। এতক্ষণ যে ঘুমের কারণে তাকে বিধ্বস্ত লাগছিল সেটাও এখন প্রায় গায়েব। তার এই নীরবতা কিসের ইঙ্গিত তা কি কেউ জানে? মায়া পুরো সময়টাই চুপ করে রইল, আর তারা অজস্র বাজে ইঙ্গিত আর কথা বলতে থাকলো। যাওয়ার আগে ছেলেটা মায়ের কানে কানে বলে গেল, দরকার পড়লে আমার কাছে চলে এসো, আবার ভার্সিটির মাঝেই কিছু করতে বলো না। আমার কিন্তু আবার লজ্জা লাগে। ঠিকানা লাগলে আমাকে বলো, গাড়ি পাঠিয়ে দেব। একটা বিশ্রী বাঁকা হাসি দিয়ে ওরা সব কয়টা মিলে চলে গেল। মায়া বরাবরের মতো পুরো সময়টাই চুপ থাকলো। কিন্তু ছেলেগুলোর শেষের বিশ্রী কথা আর কর্মকাণ্ডগুলো দূর থেকে একজন শুনে ফেলল। মায়া স্বাভাবিক থাকলেও সাদাব নিজের ছোট বোনের সমতুল্য মেয়েটার সাথে ঘটে যাওয়া এমন ঘটনা মানতে পারল না। তার চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, ফর্সা চেহারাটা রাগে চোটে লাল হয়ে গিয়েছে। সাদাব ক্রমাগত কাঁপছে। ছেলেগুলো চলে যেতেই সাদাফের হুঁশ হলো। সাদাফ আর সহ্য না করে যেই না ছেলেগুলোকে পেছন থেকে মারার প্ল্যান করবে, তার আগেই মায়া সাদাবকে দেখতে পেয়ে পেছন থেকে হাত টেনে তাকে থামালো। যে কারণে সাদাব ওই মুহূর্তে ছেলেগুলোর সাথে আর কিছুই করতে পারল না। কিন্তু মায়ার দিকে রক্ত লাল চোখে তাকিয়ে ভারিক্কি গলায় বলল, তুমি কি চাও আমি ওই কুত্তাগুলোকে ছেড়ে দেই? প্রিন্সিপালের রুম থেকে ফেরার পর সিক্ত কোথায় গায়েব হয়েছে কে জানে। সাদাব সিক্তকেই খুঁজতে আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখানে এসে সে এমন কিছুর সম্মুখীন হবে তা জানা ছিল না। এই ভার্সিটিতে অনেক ছেলেপেলের টাকার বাপের ক্ষমতার জোরে ছোট বড় গ্যাং রয়েছে। ভার্সিটিতে এগুলো অ্যালাউ না থাকলেও
ভার্সিটির বাইরে এরা সবাই তাদের দাপট দেখিয়ে কুকীর্তি সুকীর্তি সবই করে বেড়ায়। কিছুক্ষণ আগে মাকে বিরক্ত করা ছেলেগুলো সেরকম দলেরই। মায়ের সাথে যে ছেলেটা কথা বলল তার নাম ইয়াশ। ছেলেটা হিন্দু ধর্মের। আর তার আরেকটা পরিচয় হলো সে জেসিয়ার ভাই জিসানের বেস্ট ফ্রেন্ড। জিসান আর ইয়াশ একই ব্যাচের আর ক্লাসমেট, সাথে বেস্ট ফ্রেন্ডও। সেই কারণেই জিসানের মতো এই ছেলেটাও স্বভাব চরিত্রে একেবারে খারাপ। ভদ্র মেয়েরা একে একেবারে সহ্য করতে পারে না। ছেলেটার বাবা ধনী হওয়ায় তাদের নিজস্বরও বারও আছে। তবে ইয়াশ আর তার দলবল নিয়ে শহরের এক বিলাসবহুল বাংলোতে সময় কাটায়। কি হলো, কথা বলছো না কেন? তুমি এসব সাপোর্ট করো? তুমি তো এমন মেয়ে নও মায়া। সাদাপের প্রশ্নের উত্তরের শান্ত কণ্ঠে মায়া বলল, না আমি এসব সমর্থন করি না, কিন্তু আমি চাই না আপনি এসবের মাঝে জড়ান। তাছাড়া ওরা আপনার সিনিয়র। এই মুহূর্তে ঝামেলা করে আর কোনো লাভ নেই। এমনিতেই সারাদিনের ঘটনায় আমার মন মেজাজ একদম ভালো নেই। সিনিয়র হয়েছে তো কি হয়েছে, আমি ছেড়ে দেব নাকি? ওরা আমার বোনের সাথে, ওদের মেরে যদি ভার্সিটিতে ছাড়তে না হয় আমি আছি। কিন্তু ওদের আমি এবারের মতো এসবে জড়াবেন না। নেক্সট টাইম এমন কিছু আবার ঘটলে সবার আগে আপনাকে ইনফর্ম করব। তখন আপনি যা ইচ্ছে করতে পারবেন, কিন্তু আমি কোনো বাধা দেব না। সাদাব এতক্ষণে কিছুটা শান্ত হয়েছে। এবার কিছুক্ষণ থেমে বলল, ঠিক আছে, নেক্সট টাইম এমন কিছু করার আবার হলে আমি ওদেরকে খুন করে ফেলবো। কথা শেষ করে সাদাব আর দাঁড়ালো না। গম্ভীর চেহারা নিয়ে অন্যদিকে হাঁটতে লাগলো। মাঝপথে সাদাবের সাথে সানায়াদের দেখা হলে সানায়া নিজ থেকে কথা বলতে চাইলেও তা আর পারল না, কারণ সাদাব পরক্ষণেই তাদের পাশ কাটিয়ে চলে গিয়েছে। অন্য সময় হলে ইগনোর করার সানায়া হয়তো রেগে গিয়ে উল্টো পাল্টা কিছু একটা বলে দিত সাদাবকে, কিন্তু এবার তা না করে হাসতে হাসতে হিমাকে বলল, এই হিমা, এই জায়েদ খানটার কি হয়েছে রে? মায়ের কাছ থেকেই মনে হয় এলো। মায়ার যা আজকে মেজাজ, বেচারাকে হয়তো মায়া আজ ধুয়েই দিয়েছে। কথা শেষ করেই সানায়া হাসতে ফেটে পড়ল। দূর থেকে সানায়ার কথা সাদাবও শুনতে পারল, কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না। এদিকে সানায়ার কথায় হিমাও তেমন না হেসে বিরক্ত হলো। এরপর তারা দুজন মায়ের কাছে চলে গিয়ে মায়াকে কফির সাথে সাথে জোর করে কিছু খাবারও খাইয়ে দিল। তারা অনেকক্ষণ গল্প করলেও মায়া কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে কিছুই বলল না। সাদাব অনর্গল সিক্তকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু সিক্তর ফোন তোলার যেন কোনো খবরই নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে সিক্তর দেখা পেল সাদাব। কোথা থেকে চিন্তিত মুখে ফিরছিল সে। এতক্ষণ কোথায় ছিল, কি কাজে গিয়েছিল, এসব জিজ্ঞেস না করে মায়ার সাথে ঘটা সব ঘটনা একনাগাড়ে বলে দিল সিক্তকে। সাদাব ভেবেছিল সিক্ত এসব শুনে হয়তো এখনই একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে। ভার্সিটিতে হয়তো একটা ছোটোখাটো ঝড়ও চলে আসতে পারে, কিন্তু তা না হয়ে সিক্ত স্বাভাবিক ভঙ্গিতে সাদাবকে বলল, ক্লাসে চল, ক্লাস শুরু হয়ে যাবে। এমনিতেই সকালের ক্লাসগুলো মিস গেছে। কথা শেষ করেই শান্ত ভঙ্গিতে প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে তার ডিপার্টমেন্টের দিকে এগোতে লাগলো। আর এটা দেখে সাদাব যেন আকাশ থেকে পড়ল। আজ তার সাথে হচ্ছেটা কি? এসব কাদেরকে দেখছে সে? তার নিজের বন্ধু সিক্তকে এত বছর কাছ থেকে দেখেও এখন তার সম্পূর্ণটাই অচেনা লাগছে সিক্তকে। ততক্ষণেই কে যেন ভেবে মুচকি হাসল সে। এরপর সিক্তর পিছে পিছে সেও ক্লাসের দিকে চলে গেল। সে জানে সিক্তকে নিয়ে তার অনুমান কখনো ভুল হবে না। সিক্ত চলে যাওয়ার পর সাদাব যখন ওর পিছে পিছে যাচ্ছিল, তখনই হঠাৎ মাঝপথে সানায়ার দেখা পেল। কিছুটা দূরেও মাটির ওপর থাকা ঘাসের সাথে লেপ্টে বসে আছে। সাদাব একবার আশেপাশে তাকিয়ে দেখল মোটামুটি সবাই ক্লাসে চলে গিয়েছে। দূরে দূরে দু একজনের দেখা অবশ্য মিলছে। সানায়াকে প্রথমে অন্য কেউ ভেবেছিল সাদাব, কিন্তু পরে একটু ভালোভাবে খেয়াল করে দেখল, না, ওইটা সানাই।
কিন্তু এখানে বসে কি করছে ও? আর এখানে ক্লাসেই বা যায়নি কেন? সানায়া সাদাফের বিপরীত মুখে বসেছিল দেখে সাদাফ দূর থেকে ঠিক কিছুই বুঝতে পারল না। এরপর আর বেশি না ভেবে সে তাড়াতাড়ি দৌড়ে সানায়ার কাছে চলে গেল। পেছন থেকে গিয়ে সাদাফ বুঝতে পারল সানায়া বসে বসে খাচ্ছে। সাদাফ বুঝতে পারল না আসলে কি হয়েছে। এরপর ওর সামনে যেতেই দেখলো সানায়ার ডান পায়ে একটা বড়সড় কাচের টুকরো ঢুকে গিয়েছে। আর সানায়া ভয়ে সেটাতে হাতেই দিতে পারছে না। এদিকে সাদাফ বুঝতে পারলো না এই কাচের টুকরো কোথা থেকে এলো। ভার্সিটির ক্যাম্পাস তো সবসময় পরিষ্কারই করা হয়। একটু আশেপাশে তাকিয়ে একটা ভাঙা কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখে চোখে পড়ল। আর সেখানেই দেখলো মাটিতে কিছুটা পোতা অবস্থায় ছোট একটা পাথর। সাদাব বুঝতে পারলো কেউ খেয়ে খেয়ে দিয়ে বোতলটাকে ডাস্টবিনে না ফেলে মাটিতে ফেলেছিল আর মানুষের পায়ে লেগে পাথরটা ভেঙে গিয়েছে। মনে মনে চরম বিরক্তি হয়ে বলল, এই ফার্স্ট ইয়ারের গুলো এরকমই। প্রতি বছর যতই ভালো করে বুঝিয়ে বলি না কেন, কানের নিচে এদের দু চারটা না দিলে এদের শিক্ষা হয় না। এরপর কপাল ভাঁজ করে থাকা অবস্থায় সানায়ার উদ্দেশ্যে বলল, এখানে এভাবে বসে থাকলে কি পা ঠিক হয়ে যাবে নাকি? টান দিয়ে কাজ দিয়ে টান দিয়ে তুলে ফেলল। সাদাফের কথায় সানায়া ঠোঁট উল্টে কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলল, আমার ভয় করছে। সানায়ার কথা শুনে সাদাফের কপালে আবারও ভাঁজ পড়ল। সারাদিনের ঘটনা আর আর এর মধ্যে এই দুপুরের গরমে অতিষ্ঠ হয়ে তারও মেজাজ অলরেডি বিগড়ে রয়েছে। তাই অন্য সময়ের মতো সানায়ার সাথে মজা করার মতো মন মানসিকতা তৈরি হলো না। ফিসফিস করে সাদাব বলল, বিউটি উইথ আউট ব্রেইন। সাদাব ফিসফিস করে বললেও সানায়া তা শুনে ফেলল আর রাগী চেহারা নিয়ে মুখ তুলে দাঁড়িয়ে থাকা সাদাফের দিকে চেয়ে বলল, এখানে আপনাকে আসতে কে বলেছে? হেল্প যখন করতে পারবেন না তাহলে চলে যান। পায়ে কাজ ঢুকিয়ে কাঁদছে অথচ তার তেজ কমছে না। আপনি কিন্তু এবার বেশি করছেন। চুপ করো তুমি। এমনিতেই সবার কাজকর্মে নিজের মেজাজ খারাপ হয়ে রয়েছে আর এদিকে তুমি। আমি কি বলুন আপনাকে আমি আসতে বলেছি নাকি? আমি বলেছি নাকি জায়েদ খান? জায়েদ খান প্লিজ আমাকে বাঁচান। আপনার সাহায্য ছাড়া আমি মরেই যাব। সানায়ার কথা শুনে সাদাব এবার মুচকি হাসলো আর বলল, জায়েদ খানের ঠেকা পড়ে নাই যে তোমার মতো শাকচুন্নির জন্য তার কাজকর্ম ফেলে চলে আসবে। সাদাফের কথায় সানায়া যেন আরও চেতে গেল আর রেগে গিয়ে আরও কিছু বলতে যাবে তার আগেই সাদাব বলল, হয়েছে, পরে ঝগড়া করো। যেখানে বসে আছো সেখানেই চুপ করে বসে থাকো। ক্লাস হয়তো অলরেডি শুরু হয়ে গিয়েছে। বেশি দেরি করলে স্যার আর ক্লাসে ঢুকতে দেবে না। তখন তোমার সাথে সাথে আমাকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। কথা বলতে বলতেই সাদাব সানায়ার কাছে নিচে বসে পড়ল। এরপর সানায়াকে নানান প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। সবাই যার যার ক্লাসে চলে গিয়েছে অথচ তুমি এখানে কিসের জন্য ঘুরঘুর করছিলে? সানায়া মুখ ফুলিয়ে বলল, আমি মোটেও ঘুরঘুর করছিলাম না। ক্যান্টিনে গিয়ে ফোন রেখে চলে এসেছিলাম। এরপর ক্লাসে গিয়ে খেয়াল হলো ফোন নেই। তারপর আবার ফোন পেয়ে যেই না ক্লাসে ফিরছিলাম তখনই কাজ ঢুকিয়ে ফেললে, তাই তো? হুম। আমি তো হিমাকে তেমন জানি না, তবে মেয়েটাকে আমার সাহসী মনে হয়েছে। আর আমার মায়ার কথা না হয় বাদই দিলাম, ওর মতো মেয়ে লাখে একটা আছে। কিন্তু তুমি ওদের বান্ধবী হওয়া সত্ত্বেও এই কাচের টুকরো দেখে এত ভয় পাচ্ছ, এত ভীতু হলে চলবে? সানা একটু মন খারাপ করে বলল, আমি ওদের মতো অত সাহসী নই ঠিকই, কিন্তু আমি এই কাচের টুকরো দেখে ভয় পাচ্ছিলাম না। আমার আসলে হিমোফোবিয়া আছে। মানে রক্ত দেখে ভয় পাও? হুম। আচ্ছা ঠিক আছে, আর ভয় পেতে হবে না, এখন ক্লাসে যাও। এই অবস্থায় কিভাবে যাব? কাচের টুকরো খুলতে গেলে এখন আরও রক্ত বের হবে। আমি তো মরেই যাব। সাদাব মুচকি হেসে উঠে দাঁড়ালো। এরপর সানায়ার দিকে হাত বাড়িয়ে বলল,
কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে গিয়েছে। মানে? সানায়া পায়ের দিকে তাকিয়ে দেখলো তার পায়ে ঢোকা কাচের টুকরোটা আর নেই। তার পরিবর্তে সেখানে রুমাল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সানায়া প্রচণ্ড অবাক হলো। এরপর সাদাফের হাসির সহায়তায় দাঁড়িয়ে সাদাফের মুখের দিকে অবাকের সুর আর চেহারা নিয়ে বলল, এটা কখন করলেন আপনি? সাদাফ হাসতে হাসতে বলল, আমি জানি তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর বোকা ফুল। সানায়া রাগ না পেয়ে বলল, মানে বলুন না, কখন করলেন এটা? আমি বুঝতে পারলাম না কেন। বললাম না তুমি বোকা ফুল। আমি জানতাম না যে তোমার হিমোফোবিয়া রয়েছে, কিন্তু এতটুকু বুঝতে পেরেছিলাম তুমি এই কাচের টুকরোটুকু তুলতে কাহিনী করবে। তাই তোমাকে নানা কথায় ভুলিয়ে রাখছিলাম যাতে তুমি কিছু টের না পাও। আর গল্পে গল্পেই তোমার পা থেকে কাজটা তুলে ফেলে দিয়ে সেখানে রুমাল বেঁধে দিয়েছি। আপনি তো দেখছি জায়েদ খান না শাহরুখ খান, একদম ফিল্মি স্টাইলে করে কাজটা করে ফেললেন। এখন জাহেদ খান থেকে সোজা শাহরুখ খান বা। এরপর পান খোলা হাসি হাসি দিতে দিতে সামনে এগোতে লাগলো, কিন্তু সাদাব এইগুলো না, সেখানেই দাঁড়িয়ে রইল আর পেছন থেকে মুগ্ধ চোখে সাদাফের হাসি উপভোগ করতে লাগলো। হঠাৎ কেন জানি সাদাবকে নিয়ে তার মাঝে মুগ্ধতা কাজ করতে লাগলো। আর মনে মনে ভাবলো, না, এই লোকটা এতটাও খারাপ না যতটা সে ভেবেছিল। পেছন ফিরে সাদাব তাকিয়ে দেখলো সানায়া দাঁড়িয়ে ছিল, যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রয়েছে। এরপর জিজ্ঞাসার সুরে বলল, কি হলো, এখানে দাঁড়িয়ে পড়লে কেন? চলো তাড়াতাড়ি। সানায়ার হুঁশ ফিরতেই সাদাপের কাছে চলে গেল। এরপর দুজনে মিলে যার যার ডিপার্টমেন্টের দিকে এগোতে লাগলো। ভার্সিটি শেষে সবার গন্তব্যের উদ্দেশ্যে ভার্সিটি থেকে বেরোতে লাগলো। তিহান সাদাপ আর সিক্ত একই সাথে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলে সিক্ত বলল, তোরা গাড়ি করে চলে যা, আমার যেতে দেরি হবে। তিহান জিজ্ঞেস করলো, কেন? এই বিকেল বেলায় আবার কোথায় যাবি? না মানে, তুই তো ভার্সিটি শেষে কোথাও যাস না। আমাকে আজকে একটু কাজ আছে। আর শোন, তোরা যাওয়ার সময় রোদকেও সাথে নিয়ে যাস। কেন? ওর বাইক আবারও নষ্ট হয়েছে নাকি? ওর বাইক আমি নিয়ে যাচ্ছি, তোরা যাওয়ার পথে ওকে ওর বাড়িতে নামিয়ে দিস। আর আমার আজ বাসায় ফিরতে দেরিও হবে। তিহান কিছু বলার আগেই সিক্ত বাইক পার্কিং এরিয়ার থেকে ওদের বন্ধু ওদের বাইক নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ল। তিহান পাশ ফিরে অবাক চোখে মুচকি হাসতে থাকা সাদাফের দিকে তাকালো। সাদাব হাসি থামিয়ে বলল, আমার দিকে এভাবে না তাকিয়ে থেকে গাড়িতে ওঠ। বলতে বলতেই সাদাব গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। কিন্তু তিহান বাহিরে দাঁড়িয়ে থেকেই সাদাফের উদ্দেশ্যে বলল, কাহিনী তো কিছু একটা করতেছিস, কিন্তু আমারেও কেউ কিছু বললিস না তোরা। সাদাব তিহানের দিকে তাকিয়ে বলল, সেই বিশ্বাস এখনো অর্জন করতে পারিস নাই, তাই ওর জন্য দায়ী তুই নিজেই। সাদাবের কথা শুনে তিহান আর কিছু বলল না, চুপ করে গিয়ে গাড়িতে বসলো। কিছুক্ষণ পর হুদ এলো, তাদের বাসার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। এখন প্রায় 10:30টার বেশি বাজতে চলল। বিশাল বড় একটি বাংলো থেকে কিছুটা দূরে একটি বড় গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে একটি লোক। বাংলোটির চারপাশ একদম শুনশান, চারপাশ পুরোই নীরবতার আধারে ছেয়ে গিয়েছে। রাস্তা দিয়ে কোনো মানুষের আনাগোনা নেই। শহরের থেকে প্রায় অনেকটা দূরে এই বাংলোর অবস্থান, যেখানে সন্ধ্যার পরেই মানুষের আনাগোনা বন্ধ হয়ে যায়। সেখানে এখন রাত 11টা বাজতে চলল। শহরের আশেপাশে এমন জায়গা সত্যিই অনেক দুর্লভ। এখন যদি কারো খুনও হয়ে যায় তাহলে হয়তো কেউ জানবেই না কোনো দিন। শহর থেকে আরও অনেক দূরে থাকা একটি পচা ডোবায় খুনি হয়তো ফেলে দিবে সেই
মৃত ব্যক্তিটির লাশ। আর যদি ঘটনাটি ঘটে এই বিশাল বড় বাংলোর মাঝে, তাহলে তো কোনো কথাই নেই, কারণ এদিকে কোনো মানুষেরই সন্ধ্যার পর আসার সাহস করবে না। দিনের বেলাতেই এই জায়গা নিয়ে মানুষের মনের মাঝে আতঙ্ক ছড়িয়ে থাকে, কারণ সবাই প্রকাশ্যে না বললেও সবাই জানে এই বাংলো আর বাংলোর আশপাশ জুড়ে এরিয়াই সন্ধ্যার পর শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। কিন্তু সব জানা সত্ত্বেও তারা কখনোই কিছুই করতে পারে না, কারণ এসব বড়লোক শয়তানের কারখানা, টাকার জোরে যারা সব সময় বেঁচে যায়, আর সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েও সঠিক ন্যায় বিচার পায় না। গোপনে অনেকে এই জায়গাকে মিত্যপুরী কিংবা বিশ্বাসদের আস্তানা নামেও অভিহিত করে। যদি এখানে এই বাংলোর ভেতরে স্বয়ং এই বাংলোর মালিককেও মেরে ফেলা হয়, তাহলেও হয়তো কেউ কোনোদিন খোঁজ নিতে আসবেন না, কারণ এটা শুধু আভিজাত্যে ঘেরা সাধারণ কোনো বাংলো নয়, এটি একটি শয়তানের আস্তানা নামেও পরিচিত। গাছের পেছনে দাঁড়িয়ে থাকা লোকটি ফোন হাতে নিয়ে কারোর সাথে কথা বলছে। ফোনের অপর পাশে থাকা লোকটির কথা শুনে সে খুবই অবাক হলো। দুজনের কথোপকথন থেকে শোনা গেল, ভাই, এখানে তো সবগুলোই আগে থেকে মরে পড়ে রয়েছে। মানে কি মরে গিয়েছে? না ভাই, সেটা বলিনি, মানে আমাদের আগে কেউ এসে এদের গণধোলাই দিয়েছে। কারো হাত ভেঙে গেছে তো, আবার কারো ঠ্যাং, বেশিরভাগ অজ্ঞান হয়ে গেছে। আর এগুলো চেতন, সেগুলো চোখ বুজে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। এ যেন মহামারী লেগে গেছে, তবে মনে হয় কেউ মরেনি। তার মানে তুই বলতে চাচ্ছিস তোরা ওখানে যাওয়ার আগেই কেউ ওদের মারধর করেছে, তাই তো? হ ভাই, তো এখন কি করবো? চলে যাব নাকি থাকবো? তোরা বরং চলে আয়, আমাদের কাজ যখন অন্য কেউ করেই ফেলেছে, তাহলে ওখানে থেকে আর লাভ নেই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর লোকটি ফোনটা কেটে পকেটে রাখলো, তবে সেখানেই থেকে সরল না। যেখানে দাঁড়িয়েছিল সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দেখলো একপাল ছেলেপেলে বাংলো থেকে বেরিয়ে এলো। তাদের সকলের হাতেই হকি স্টিক, লাঠি ইত্যাদি মারধর করার সরঞ্জাম। তবে আজ এসব কোনো কিছুই তাদের কাজে লাগেনি। এসব ছেলেপেলে তারই লোক। সঠিক সময় এলে কাজের জন্য এদেরকেও ব্যবহার করতে হয়। ছেলেপেলেগুলো দূরে থাকা কয়েকটা বাইকের দিকে এগোতে লাগলো। এরপর দলবল বেঁধে এক একটা বাইকে উঠে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ছেলেগুলো চলে যাওয়ার পর লোকটিও চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত করলো। ডান হাতের চাবিটা নিয়ে তার পাশে রাখা কালো বাইক চড়ে স্টার্ট দিতে চাইলো, কিন্তু হঠাৎই করেই সিদ্ধান্ত পরিবর্তন করলো। কি যে ভেবে চিন্তে বাইক নিয়ে নেবে, চাবিটা নিয়ে প্যান্টের পকেটে রাখলো। এরপর বাংলোর ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সামনে এগোতে লাগলো। বাংলো সত্যি অনেক সুন্দর। দিনের বেলাতেও যতটা সুন্দর লাগে, এটাকে ততটা সুন্দর লাগে এই রাতের হাজারো রঙিন লাইটের চকমকের মাঝে। কিন্তু এটা লোকটির কাছে মাকাল ফল সমতুল্য, যা উপরে কুল সুন্দর আবরণে ঘেরা আর ভেতরে পুরোই কুৎসিত। ঠিক এই বাংলোটাও যেন বাহির থেকে সুন্দর লাগুক না কেন, ভেতরের ঘটনা, এসব জঘন্য আর গণিত কাজ সম্পর্কে জানলে যে কারোরই ঘৃণা তৈরি হতে বাধ্য। লোকটি বেশি না ভেবে বাংলোর মেইন দরজার দিকে চলে গেল। গিয়ে দেখলো দরজাটা খোলা, তবে তাতে অবাক হলো না সে। কিন্তু তখনই সে ভেতরে ঢুকে সেখানে প্রবেশ করলো, প্রচণ্ড অবাক হলো সিক্ত। হ্যাঁ, এই লোকটি আর কেউ নয় বরং সিক্তই। সিক্ত দেখলো ড্রয়িং রুমের পরিবেশ আর স্বাভাবিক নেই, সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। মনে হচ্ছে বিশাল বড় ঝড় বয়ে গিয়েছে এখান দিয়ে। সোফাগুলো উল্টে পড়ে আছে, টি টেবিলের ওপর রাখা মদের বোতল আর গ্লাসগুলো একটাও আস্ত নেই, সব ভেঙে চুরমার। সিক্ত দেখলো ইয়াসের বন্ধুগুলোর
অর্ধেকের বেশি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এমনকি ইয়াস নিজেও অজ্ঞান, আর কপালে ফেটে রক্ত গড়াচ্ছে। মনে হচ্ছে কেউ কিছু দিয়ে আঘাত করার পাশাপাশি ইচ্ছে মতো ঘুষিও দিয়েছে। মুখ পুরো এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে। মনে হচ্ছিল সবচেয়ে বেশি মারধর ইয়াসকেই করা হয়েছে। আশেপাশে তাকাতেই হঠাৎ জেসিয়ার ভাই জিসানকে চোখে পড়ল তার। বেচারার বিড়বিড় করে কি যেন বলছে আর কাতরাচ্ছে। সিক্তর মনে হলো তাকে ফোনে বলা বর্ণনার চেয়ে এ যেন আরও শত গুণ নৃশংসতায় ঘেরা। কারো শরীর অজস্র আঘাতে রক্তে বয়ে যাচ্ছে, আবার কারো শরীরে নানা অঙ্গ হয়ে গিয়ে ক্ষত বিক্ষত। সিক্ত এসব দেখে মনে মনে খুশি হচ্ছিল, কারণ এদের সাথে এমনটাই হওয়া উচিত। সিক্তর লোক এসে হয়তো এদের হালকা পাতলা ধোলাই দিত, যাতে মায়ার মতো আর অন্য কোনো মেয়ের সাথে কোনো বাজে বিহেভ করতে না পারে। কিন্তু তার আগেই যে কেউ এদের এমন অবস্থা করবে তা সে কখনোই কল্পনা করেনি। কিন্তু সিক্ত এটাই বুঝতে পারল না এমন কাজটা ঘটালো কে। ইয়াসের সাথে শত্রুতা করার সাহস তো যে কারো হয় না। কিছুক্ষণ নানা চিন্তা ভাবনা করে সিক্ত বাংলো থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল সে। এই ঘটনা নিয়ে যে পুলিশ কেস হবে তা স্বাভাবিক, আর এখানে বেশিক্ষণ থাকলে দেখা যাবে পুলিশ এসেই যাবে, আর বিনা দোষে তাকে দোষী বানাবো। সিক্ত বের হবে সেই মুহূর্তেই সিক্তর ফোনে মেসেজ এলো। ইম্পর্টেন্ট কিছু হবে এই ভেবে ফোন চেক করতেই দেখলো তেমন কিছুই না। সিম কোম্পানির মেসেজ, যা দেখে কিছুটা বিরক্ত হলো। অসময়ে অপ্রয়োজনীয় জিনিস তার পছন্দ নয়, কিন্তু এরই মাঝে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। সিক্তর মনে হলো তার পেছন দিক থেকে কেউ দরজা থেকে বেরিয়ে গেল। সিক্ত ভেবেছিল যে বা যারা এই কাজ করেছে তারা হলো এখান থেকে অনেক আগেই বেরিয়ে পালিয়ে গিয়েছে, কিন্তু এখন তার মনে হচ্ছে এই মহান ঘটনা ঘটানো ব্যক্তিটি এই বাংলোর মধ্যে তার আশেপাশেই ছিল। সিক্ত ভেবে নিল যে এই কাজটা করুক না কেন সে প্রচুর চালাক। সিক্ত প্রথমে ভেবেছিল এই কাজটা কয়েকজন মিলে করেছে, কিন্তু যখন জিসানের বিড়বিড় করে বলতে থাকা কথাগুলো মনোযোগ দিয়ে শুনল তখন বুঝতে পারলো জিসান বারবার একজন একজন বলার পর কি যেন বলে আবার বলছে খুব মেরেছে। তখনই সিক্ত বুঝতে পারে কাজটা একজনই ঘটিয়েছে। সিক্ত বেশি না ভেবে বাংলো থেকে দৌড়ে বেরিয়ে পড়ল। সিক্ত দেখলো আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। সিক্ত সে হাল ছাড়লো না, সে খুব মনোযোগ দিয়ে আশপাশ দেখতে লাগলো। বাংলোর চারপাশে বড় বড় গাছগুলোকে ছেটে সুন্দর করে ঝোপের মতো করে সাজানো। সিক্ত খেয়াল করলো মোটামুটি সব ঝোপঝাড়গুলো স্বাভাবিক থাকলেও দূরের একটা ঝোপ খুব মৃদুভাবে নড়াচড়া করছে। সিক্ত তা দেখে মুচকি হাসলো। যে এত চালাকির সাথে এমন দুঃসাহস করছে যার তার কাছে এমনটাই আশাযোগ্য। সিক্ত কৌতূহলের সাথে বলতে লাগলো, কে কে ওখানে বেরিয়ে বলছি। সিক্ত কারো সারা শব্দ শুনল না, আর কাউকে বেরিয়ে তার সামনে আসতে দেখলো না। তাই ভাবলো সে নিজে গিয়েই দেখবে। সিক্ত খুব সাবধানতার সাথে ধীর পায়ে তার লক্ষ্যের ঝোপের দিকে এগুতে লাগলো, কিন্তু ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তিটি হয়তো তা টের পেয়ে যায়। যে কারণে ব্যক্তিটি ঝোপ থেকে বেরিয়ে দৌড়ে দৌড়ে থাকা একটা বাইকের কাছে চলে যেতে লাগে। তখনই সিক্ত মুহূর্তেই থমকে গিয়েছে। সিক্ত দেখলো সে এতক্ষণ ধরে যাকে কোনো ছেলে ভেবে যাচ্ছিল সে আসলে কোনো ছেলে নয়, বরং একটি মেয়ে। শেষে কিনা কোনো মেয়ে এই ঘটনা ঘটিয়েছে। এ যেন অবিশ্বাস্য। সিক্ত মেয়েটির চেহারা দেখতে পারেনি, কারণ বাংলোর বাগান সাজাতে যে লাইটগুলো লাগানো তা বেশি উজ্জ্বল নয়, যাতে করে দূরের জিনিস খুব ভালো করে বোঝা যায়। আর এর মাঝে সবচেয়ে বড় বিষয় হলো মেয়েটির
মাথায় হেলমেট পরা ছিল, যে কারণে তার চেহারা কোনো মতেই দেখতে পারেনি সিক্ত। কিন্তু এটুকু দেখেছিল যে মেয়েটি একটি লেডিস রেড অ্যান্ড ব্ল্যাক জ্যাকেট আর জিন্স পরা ছিল, পায়ে ব্ল্যাক বুট জুতা। মেয়েটির পুরো বাহ্যিক বিষয় মাথায় খেয়াল হতেই সিক্ত হঠাৎ চমকে উঠল। তার কেন যেন হঠাৎ মনে হলো এটা কি মায়া। কিছু না ভেবেই জোরে চিৎকার দিয়ে বলল, মায়া, এটা যদি তুমি হয়ে থাকো তাহলে দাঁড়াও প্লিজ। আমি আবারও বলছি, দাঁড়াও তুমি। সিক্ত কিছু করবে কিংবা আরও কিছু বলে ওঠার আগেই মেয়েটা বাইক স্টার্ট দিয়ে নিমিষেই গায়েব হয়ে যায়। আর এদিকে সিক্ত অদ্ভুত দৃষ্টিতে তার চলে যাওয়া দেখতে থাকে। একবার মনে হচ্ছে এটা মায়া, কিন্তু পরক্ষণেই মনে হলো না, এটা মায়া হতে পারে না। মায়াকে সে যতই এক্সট্রা অর্ডিনারি ভাবুক না কেন, মায়ার কখনো একার পক্ষে এই কাজ করা সম্ভব না। এই তো এতগুলো ছেলেকে মায়া একাই মেরে আধমরা বানাবে, এটা কিভাবে সম্ভব? শুধু মায়া কেন, কোনো স্বাভাবিক মেয়ে দ্বারাই তো এ কাজ সম্ভব না। হাজারো প্রশ্নের সৃষ্টি হতে লাগলো সিক্তর চিন্তার জগতে, যার কোনোটার উত্তরই সে এখন খুঁজে পাচ্ছে না। এখন সময় প্রায় রাত 12:30। সিক্ত তার বাইক নিয়ে একমাত্র তাদের বাসার বিল্ডিংয়ের কাছে এলো। সিকিউরিটি গার্ড সিক্তকে খুব ভালো করেই চেনে, প্রায় 1 বছর ধরে এখানে কাজ করে যাচ্ছে। সবার প্রতি তার কড়া নজর থাকে, এমনটা তেমনটা সিক্তর প্রতিও। সে শুধু সততার সঙ্গে কাজ করে। আজ পর্যন্ত কোনো ঘুষ নেওয়া বা দুর্নীতি নিয়ে তার উপর অভিযোগ ওঠেনি। সিক্তকে এই 1 বছরে কখনো এত রাত করে ফিরতে দেখেনি। এই নিয়ে মনে কিছুটা খটকা লাগলো। এরপর সিক্তর চেহারা ভালোভাবে খেয়াল করে দেখলো, তার চেহারা পুরোই ক্লান্তিতে ছেয়ে গিয়েছে। ভাবলো কোনো জরুরি কাজ ছিল হয়তো। তবুও সে আগ্রহ নিয়ে সিক্তকে জিজ্ঞেস করলো, কি হয়েছে সিক্ত মামা, আপনার চেহারা এমন দেখা যায় কে? সিক্ত মুচকি হেসে বলল, তেমন কিছু না বিলাল মামা, কাজ ছিল তো ক্লান্ত হয়ে পড়েছি। তা আপনার সময় কেমন যাচ্ছে? আমার আর সময়। সিক্ত সব সময় এসব মানুষদের সাথে যথাসম্ভব ভালো ব্যবহার করে। যদি এসব নিম্নবিত্তের মানুষগুলো এত কষ্ট করে পরিশ্রম করে শুধু টাকার জন্য, তাই বলে আমরা তাদের মানুষ হিসেবে যথার্থ সম্মান দেব না, তা তো হয় না। সিক্ত আর ক্লান্ত শরীর নিয়ে কিছুক্ষণ বিলালের সাথে হাসি মুখে গল্প আলাপ করলো। এরপর সালাম বিনিময় করে সিক্ত তার বাইক নিয়ে পার্কিং এরিয়ায় রাখতে চলে গেল। এত রাতে হুদকে বাইক দিতে তার বাড়ি যাওয়াটা ঠিক মনে হবে না, তাই কালকে সকালে একেবারে ভার্সিটিতে গিয়েই দিয়ে ভেবেছে। সিক্ত বাইক রেখে লিফটের দিকে এগোতে লাগলেই হঠাৎ কালো কাপড় দিয়ে ঢাকা একটা বাইক নজরে পড়ল। কেন যেন বাইকটা তার কাছে অদ্ভুত মনে হলো। এর আগে এটাকে কখনো দেখেনি সে। আর এই ফ্ল্যাটের বেশিরভাগ মানুষেরই নিজস্ব কার রয়েছে, হাতে গোনা কয়েকজনেই শখ করে বাইক চালায়, তাই বাইকের সংখ্যাটাও অল্প। সিক্ত আর লিফটে না উঠে বাইকের দিকে এগোতে লাগলো। কিছুক্ষণ বাইকের দিকে এক নাগাড়ে তাকিয়ে দেখে হুট করে বাইকের ওপর ঢেকে রাখা কালো আবরণটা একটানে সরিয়ে দিল। চোখে পড়ল একদম চকচক করতে থাকা নতুন একটা কালো আর রক্ত লালের রঙের বাইক। এই বাইকটাই তো সে বাংলোর ঘটনার ওই মেয়েটার কাছে দেখেছিল, কিন্তু এটা এখানে কি করছে? তার সন্দেহ কি তবে ঠিক? বেশি আর ভাবলো না। এসব চিন্তা ছেড়ে দিয়ে রুমে গিয়ে লম্বা এক গোছল সেরে একটা গভীর ঘুম দেওয়ার চিন্তা করলো। সিক্ত গাড়িটাকে কাপড় দিয়ে আবার ঢেকে দিয়ে লিফটে ঢুকে গেল। লিফট থেকে নামলো 6 নম্বর ফ্লোরে। সিক্ত লিফট থেকে নেমে গিয়ে তার বাসার দিকে এগোতে লাগলো। দরজা খুলতে যাবে এমন সময় হঠাৎ কি যেন ভেবে
মায়ার বাসার দরজার দিকে ফিরে তাকালো। দেখলো মায়ার বাসার দরজার নিচ থেকে এখনো আলো দেখা যাচ্ছে। বুঝতে পারলো মায়া এখনো জেগে আছে। সিক্ত জানতো মায়ার আজ ঠিক মতো ঘুম হয়নি, সারাদিনের মেজাজও ঠিক ছিল না। আর এখন এভাবে রাত জাগছে, নাকি ঘুমের কারণে লাইট অন করেই রেখেছে। কারণ মায়া ঘুমানোর সময় পুরো রুমই অন্ধকার করে ঘুমায়, সাথে বাসার সব জায়গাও অন্ধকার করে রাখে। কিছুক্ষণ একনাগাড়ে দরজার দিকে তাকিয়ে থাকার পর সিদ্ধান্ত নিল মায়ার বাসার দরজায় লক করবে। যদিও এই মুহূর্তে প্রয়োজন নেই, যা কথা বলার তা কালকে সকালে বললেও হতো। কিন্তু এখন মনে হচ্ছে মায়া যদি জেগেই থাকে তাহলে কথাবার্তা এখনই সেরে নেওয়া দরকার। সিক্ত গিয়ে মায়ার দরজায় নক করলো, তবে কলিং বেল চাপলো না। যদি মায়া সত্যি ঘুমিয়ে থাকে তাহলে বেচারার ঘুম ভেঙে যাবে। অনেকক্ষণ যাওয়ার পরেও মায়া দরজা খুলল না। সিক্ত আবারও দরজায় নক করলো, ভাবলো এবারও হয়তো দরজাটা খুলবে না। কিন্তু আবার পরক্ষণেই মনে হলো হয়তো মায়া এসে এক্ষুনি দরজাটা খুলবে। সিক্ত কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর ভাবলো চলে যাবে। এই ভাবনায় যেই না পেছন ফিরে চলে যেতে লাগবে, তার আগেই হঠাৎ দরজা খোলার আওয়াজ কানে এলো সিক্তর। এই বুঝি মায়া দরজা খুলবে। তার ধারণাটাই ঠিক হলো। মায়া দরজা খুলল, কিন্তু মায়াকে দেখে সিক্তর কোনোভাবেই স্বাভাবিক লাগলো না। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই গোসল সেরেছে, কিন্তু এত দেরিতে। পরনে মায়ার গায়ে একটা ঢিলাঢালা সাদা লম্বা কুর্তি আর কালো প্লাজো পরা, মাথায় এখনো সাদা তোয়ালো বাঁধা। কিন্তু সিক্ত এসব দেখে তেমন একটা অবাক না, বরং অবাক হলো মায়ার মুখে ঝুলতে থাকা অদ্ভুত বাঁকা হাসি। ঝুলতে দেখে এই হাসির কারণ কি সেটা সিক্ত এই মুহূর্তে বুঝে উঠতে পারলো না। তার ধারণা সঠিক হলে মায়া নিশ্চয়ই এভাবে তার সামনে ধরা দিত না। সে মায়াকে অল্প পরিমাণে জানলেও এটুকু ভালোভাবে জানে মায়া প্রচণ্ড চালাক মেয়ে। মায়া যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে সে অবশ্যই নিজেকে লুকাতে চাইবে। আবার পরক্ষণেই ভাবলো এটা মায়া, যাকে সাধারণের মাঝে অসাধারণ পদার্থ বলা চলে। ওর মাথায় এক্সকিউজ এক্সাক্ট কি ঘুরছে তা ওকে দেখে বলা মুশকিল। এত গোয়েন্দাগিরি করে যখন সিক্তর মতো ছেলেই মায়াকে ঠিকভাবে চিনতে না পারলেও মায়া আসলে কি সেটা সেটা ভালোই বুঝতে পেরেছে। মায়াকে পুরোপুরি জানতে বহুত কাঠকুড়ো পোড়াতে হবে তাকে। সিক্তর গায়ে থাকা কালো টি শার্ট কয়েকটা বোতাম খোলা, তার অর্ধ বুকের কিছু অংশ সেথায় দেখা যাচ্ছে। কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত এলোমেলোভাবে গোটানো। ধবধবে ফর্সা চেহারার এক অন্যরকম ক্লান্তির ছাপ দেখা দিচ্ছে। অন্য কোনো মেয়ে হলে এমন অবস্থাতেও সিক্তকে দেখে বড়সড় হার্টবিট মিস হয়ে যাওয়ার মতো কাণ্ড ঘটতো। কিন্তু মায়ার মাঝে এমন হওয়াটা তো দূরের কথা, সিক্তকে দেখে এইসব বিষয় নিয়ে বিন্দু পরিমাণ হেলদোল হলো না। উল্টো সিক্তকে দেখে আরও মুচকি হাসলো এবং বলল, আপনি হঠাৎ এত রাতে, কোনো দরকার মিস্টার সিক্ত? সিক্ত ভনিতা না করে সরাসরি বলল, দরকার ছাড়া কি আসতে পারি না। মায়া আবারও মুচকি হাসল। সিক্ত তা প্রতিবারের মতো করেই লক্ষ্য করলো, আসতেই পারেন, কিন্তু সেটা হয়তো আপনার কোনো ছেলে ফ্রেন্ডের বাসায়। আমি একটা মেয়ে, আবার আপনার তেমন কোনো ক্লোজ ফ্রেন্ডও না। আর যদিও থাকি তবে একটা মেয়ের বাসায় এত রাতে বলতে গেলে এখন রাত 12:30 বেশি বাজে। এই টাইমে কোনো প্রয়োজন ছাড়া আমার কাছে আসাটা কি ঠিক হলো মিস্টার সিক্ত? সিক্ত কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, হ্যাঁ তুমি মেয়ে। মায়া চোখ ছোট ছোট করে বলল, কেন, আপনার কোনো সন্দেহ আছে নাকি? না না, আমার আবার এত সাহস আছে নাকি এসব ব্যাপারে প্রশ্ন তুলব? আমি বলতে চাচ্ছি তুমি তো
আর সব সাধারণ মেয়ের মতো নও, তাই ওদের মতো আচরণেও কোনো মানে হয় না। সিক্তর ভাবনা অনুযায়ী মায়া আবারও মুচকি হাসলো আর বলল, আপনি নিশ্চয়ই কিছু বলতে এসেছেন। আমায় হয়তো বা কিছু জানাতেও, যদি কিছু বলার থাকে বলতে পারেন, কারণ আপনাকে দেখে প্রচণ্ড ক্লান্ত লাগছে, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। এবার মায়ার কথা শুনে সিক্ত মাথা ঘুরিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো। আমি তো কিছুই করিনি, সে হিসেবে তো তোমার এখন বিশ্রামের প্রয়োজন। গতকাল থেকে হয়তো ঠিকভাবে ঘুমও হয়নি, তবে এতই যখন আবার চিন্তা করছো তাহলে ভেতরে বসে কথা বলার অনুমতি দিলে ভালো হয়। আশা করি তোমার ঘরে এত রাতে একটা ছেলে যাবে, এ ভেবে নিশ্চয়ই ভয় পাবে না। মায়া আর বেশি না বলেই ছোট্ট করে বলল, আসুন। সিক্ত বাসায় ঢুকে পড়ে জুতা খুলে জুতার রাখার তাকে রাখতে গেল। এদিকে মায়াও দরজা বন্ধ করে দিল। মায়া ড্রয়িং রুমের দিকে এগুচ্ছে, এমন অবস্থায় পিছন থেকে বলা সিক্তর কথায় থেমে গেল। তোমার এই কালো বুট জুতোগুলো কিন্তু খুব সুন্দর। মায়া সিক্তকে অনুসরণ করে তাকিয়ে দেখলো সিক্ত জুতোর তাকে রাখা নতুন কালো বুট জুতোগুলোর দিকে তাকিয়ে কথাটা বলছে। মায়া ছোট করে উত্তর দিল, হুম। নতুন কিনেছো নাকি? না, অনেক আগের, তবে কখনো পরা হয়নি। ও, জুতাতে তো মাটি লেগে আছে, পরিষ্কার করতে হবে। এবার সিক্ত মায়ার দিকে তাকালো, তাকিয়ে ওর দিকে এগোতে লাগলো। সিক্ত এগুচ্ছে দেখে মায়া বলল, আপনি হাত মুখ ধুয়ে আসুন, ফ্রেশ লাগবে। সিক্ত মাথা কাত করে বলল, আচ্ছা। সিক্ত তাই ড্রয়িং রুমের দিকে না এগিয়ে সোজা পাবলিক ওয়াশরুমে চলে গেল। গিয়ে হাত মুখ ধুয়ে নিল। কিছুক্ষণ আয়নার চেয়ে থেকে নিজেকে দেখলো এবং একটা বাঁকা হাসি দিল। সাইডে রাখা তোয়ালে দিয়ে পানির লেগে থাকা ভেজা অংশগুলো মুছে নিল। আগের থেকে অনেকটাই ফ্রেশ লাগছে। কিছুক্ষণ পর সিক্ত ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আসতে না আসতেই দেখলো মায়া তার সামনে কাঁচের গ্লাস শরবত নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হুট করেই এমন কিছু দেখায় সিক্ত কিছুটা চমকালো, কিন্তু সাথে সাথে বলল, এটা কি আমার জন্য নাকি? হুম। বৃষ্টিস আবার মিশিয়ে দেওনি তো? মায়া কিছু বলল না। সিক্ত জানে মায়ের সাথে এগুলো নিয়ে মজা করাটা অনর্থক। এসব উদ্ভট প্রশ্নের উত্তর কখনই সে দেয়নি আর দেবেও না। কিন্তু সিক্তর ধারণা ভুল প্রমাণিত করে মায়া হাসতে হাসতে বলল, চিন্তা করবেন না, আপনাকে মারার হলে অনেক আগেই মেরে ফেলতাম। এতদিন যখন মরেনি, তাহলে আর মারবো না। হ্যাঁ, এত রাতে আমার জন্য এত কষ্ট করে শরবত না বানালেও পারতে। আপনি জানেনই এসব কাজ আমার কাছে তেমন কিছুই না। আর এমনিতেও শরবত আমি অনেক আগেই বানিয়ে রেখেছিলাম। ও আচ্ছা, অনেক আগে মানে তুমি জানতে নাকি আমি আসব? মায়া কিছুক্ষণ সিক্তের মুখের দিকে তাকিয়ে রইল, এরপর বলল, সোফায় বসে শরবতটা খেয়ে নিন, তারপর না হয় এসব কথা বলি। সিক্ত আর কথা বাড়ালো না, ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসলো। এরপর একেবারে শরবতটা খেয়ে গ্লাসটা টি টেবিলে রাখলো। এদিকে মায়া গিয়ে একটা আপেল হাতে নিয়ে খেতে খেতে সোফার হাতলে বসে পায়ে পা তোলাতে লাগলো। সিক্ত সব কিছুই খেয়াল করছিল, শুরু থেকে মায়ার হাবভাব সহ বর্তমানের ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসগুলো। ড্রয়িং রুম গোছানোর জন্য রাখা একটি টেবিলের কোণায় রাখা লাল আর কালো রঙের বাইক হেলমেট, তার পাশেই হয়তো রাখা বাইকের চাবি। সিক্ত সেটার দিকে একবার তাকিয়ে দেখলো, এরপর দেখলো সোফায় ছড়িয়ে রাখা হয়েছে একটা কালো জ্যাকেট। সিক্ত এসব দেখে দেখে মুচকি হাসলো। এরপর নিজের হাঁটুতে দুই হাতের কোণই ঠেকালো। এরপর এলোমেলো চুলগুলো সহ মাথাটা নিচু করলো। নিচু থাকা অবস্থায় মায়ার গতিবিধি পর্যবেক্ষণ করে যাচ্ছে। মায়া একের পর এক কামড়ে আপেলকে ভক্ষণ করছে। মায়া অন্যদিকে তাকিয়ে বসে পা ঝোলাচ্ছিল,
কিন্তু তার মনে হলো সিক্ত তাকে দেখছে। তাই ভেবে মাথাটা অন্যদিকে সিক্তর দিকে ঘোরালো আর বলল, আপেল খাবেন? সিক্ত হাসলো, তবে মাথা তুলল না, বরং মায়ার উত্তর না দিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, তুমি বাইক চালাতে পারো নাকি? হঠাৎ এ কথা, এখানে হেলমেট, সাথে বাইকের চাবি, নিচে আবার নতুন বাইকও দেখলাম। আজকে কোথাও গিয়েছিলে নাকি? আপনার কি মনে হয়? সিক্ত আর কিছু বলল না, তবে মায়াই বলল, মিস্টার সিক্ত, আপনার কাছ থেকে এত ভনিতা আশা করা যায়? মনের ভেতর সন্দেহ নিয়ে থাকলে হার্টের সমস্যা হবে তো। মায়া কথাটা তাচ্ছিল্যের সাথে বলে হাসলো, তুমি কিন্তু ভালো বাইক চালাতে পারো। মায়ার মাঝে কোনো হলদল হলো না, উল্টো আপলে কামড় বসিয়ে বলল, বাইক তো আপনিও ভালো চালান, কিন্তু এত দেরিতে আসার কারণটা কি? আমি তো সেই কখনই এসে গিয়েছি। বাইকিং স্কিলের সাথে সাথে তো ফাইটিং স্কিলও কিন্তু দারুণ তোমার। ধন্যবাদ প্রশংসা করার জন্য। সিক্ত এবার শির দ্বারা সোজা করে মুখ তুলে মায়ার দিকে সরাসরি তাকালো। সিক্তর যে সোফায় বসে আছে তার ঠিক সামনের সোফায় হাতলে বসে মায়া। দেখলো মায়াও সিক্তর দিকে তাকিয়ে আছে। এবার সিক্ত আর বনিতা না করে বলল, তাহলে সেই মেয়েটা তুমিই ছিলে? মায়া আবারও হাসলো। সবাই যখন জানেন, তাহলে নতুন করে আর কি বলবো? আর আসার সময় নিচে সিকিউরিটি মামার কাছ থেকে যা জানার তা তো জেনেই এসেছেন। সিক্ত কিছু বলল না, কারণ তার সন্দেহই সঠিক হয়েছে। নিচে মামার সাথে গল্পে গল্পে মায়ের কথা জিজ্ঞেস করতে জানতে পারে মায়াও তার আসার 1.5 ঘন্টা আগে এসেছে। মানে সেই ঘটনা থেকে সোজাসুজি বাসায় চলে এসেছে। আজও বাইক চালিয়ে এসেছে দেখে মায়াও কিছুটা অবাকই হয়েছে। তবে ওর যে চাপের কথা জিজ্ঞেস করতেই জানতে পারে তখন সেই মেয়েটাকে যেভাবে দেখেছিল মায়াও ঠিক সেভাবেই বাসায় এসেছে। কিন্তু ধারণা করেছিল মায়া হয়তো নিজেকে লুকাতে অনেক কিছুই করবে, কিন্তু সে আসলে তেমন কিছুই করেনি। উল্টো তার সামনে এখন কোনো রকম ভনিতা বা সে ব্যাপারে লুকোনো ছাড়া বিন্দাসে কথা বলে যাচ্ছে। সিক্ত এবার জিজ্ঞেস করলো, আমার জানা মতে ওখানে তুমি একাই গিয়েছিলে? একা এত ছেলেগুলোর সাথে কিভাবে পারলে? মায়া হাসলো, সে হাসিতে কোনো শব্দ নেই। মায়ার হাসি প্রতিবারের মতোই সিক্তকে অবাক করলো। সব কিছু নয় মেনে নিল, কিন্তু ওর এই হাসি, চুপচাপ থাকা মেয়েটার মুখে সোজাসাপটা কথা বলা মেয়েটার এমন বাঁকানো কথা সিক্তর বোধগম্য হচ্ছে না। ও কি চাইছে সেটাও শুধু মনের মাঝে ঘুরপাক খাচ্ছে। আপনাকে দেখে কি আপনার গ্যাংস্টার, মাফিয়া, ক্রাইম মাস্টার এসব মনে হয় নাকি? সিক্ত বাঁকা হেসে বলল, কি জানি, হতেও পারো। এবার মায়াও বাঁকা হাসলো। এদের শব্দহীন বাঁকা হাসির খেলা যেন শেষই হচ্ছে না। মনে হয় এই হাসির খেলাতেই দুজনে যুদ্ধের ঘোষণা করে চলেছে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।